তিনজন খুনের আসামি যারা দীর্ঘ ১.৫ বছর ধরে জেল হাজতে রয়েছে। তবে হঠাৎ একদিন সেই তিনজন খুনি একসাথে জেলখানা থেকে পালিয়ে যায় আর যাওয়ার আগে একটা মেয়েকে যৌনতায় ভরপুর একটা প্রেমপত্র লিখে রেখে যায়। তবে কিসের জন্য এই চিঠি আর কোন মেয়েকে উদ্দেশ্য করে চিঠিটা লিখলো আর এর পেছনে কি রহস্য রয়েছে, ঠিক এমনই কিছু প্রশ্ন আর টুইস্টে ভরপুর গল্প নিয়ে তৈরি বন্য প্রেমের গল্প সিরিজটি। গল্পটা খুব সাদামাটা হলেও এই গল্পে মিনিটে মিনিটে রয়েছে একের পর এক টুইস্ট, আর শেষে যা ঘটবে সেটা দেখলে আপনার পুরো মাথাটাই ঘুরে যাবে। এই তিনজন আসামি কোন খুনের দায়ে জেল খাটলো আর কেই বা জেল থেকে তাদেরকে পালানোর জন্য সাহায্য করলো, আর তারপরেই বা কি ঘটলো, চলুন সেই সাসপেন্সের গল্পেই ডুব দেওয়া যাক। গল্পের শুরুতে রাতের আধারে দুজন লোক একটা মরদেহ সকলের চোখের আড়ালে মাটির নিচে চাপা দিয়ে দিচ্ছিল। এরপরে আমরা মিনি নামের একজন সোশিওলজিস্ট স্টুডেন্টকে দেখতে পাই, যে কিনা এই রাতে তার একটা ফোন কল রিসিভ করার জন্য তার বসার রুম থেকে বেরিয়ে আসে। ফোন রিসিভ করতে ওপাশ থেকে পুলিশ অফিসার সুব্রত জানায়, আপনি যে তিনজন আসামির ইন্টারভিউ নিতেন সেই তিনজন আসামি জেল থেকে পালিয়ে গেছে। এই খবর শুনেই মিনি থানায় আসে এবং জানতে পারে এই তিনজন আসামি গৌরব, শফিক, কানাই, এই তিনজনের থেকে একজন মেয়ের জন্য যৌনতায় ভরপুর একটা চিঠি লিখে রেখে গেছে। তখন সুব্রত বলে, তোমাকে এই তিনজনের কেউ কি কিছু কখনো বলেছিল? তখন মিনি বলে, না, আমাকে কখনো কেউ কিছুই বলেনি। এই চিঠি পাওয়ার পর সুব্রতর মনে হচ্ছিল চিঠিটা গৌরব লিখেছে, কারণ এই তিনজনের মধ্যে গৌরবই বেশি শিক্ষিত। তখন মিনি বলে, গৌরব খুব ডিসেন্ট একটা ছেলে, সে এমন ফালতু একটা চিঠি লিখতে পারে না। সুব্রত বলে, তুমি হয়তো জানো না, গৌরব জেলে এসেছে 22 বছরের একটা মেয়েকে রেপ করে পেপার কাটিং ছুরি দিয়ে তাকে মার্ডার করার দায়ে। কিন্তু মিনি তার কথায় একমত হতে পারে না, কেননা মিনি এই 1.5 বছর যাবৎ এই তিনজন সেলের ইন্টারভিউ নিচ্ছিল। মূলত মিনি আসামিদের উপর একটা রিসার্চ করছে, কেন এত অন্যায় অপরাধ সব জায়গায় বেড়ে গেছে, এর পেছনে মেন মোটিভটা কি সেটার উপর ভিত্তি করে। এদিকে এই তিনজন আসামি প্রেমে পড়ে মার্ডার করে অ্যারেস্ট হয়েছে। এখন তাদের মধ্য থেকে একজন মিনির প্রেমে পড়েছে, তাই সুব্রত তাকে একটু সাবধানে থাকতে বলে, আর যদি কোথাও কোনো কিছু সন্দেহ মনে হয় তাহলে সুব্রতকে জানাতে বলে। এরপর রাত হয়ে গিয়েছিল, তাই সুব্রত মিনিকে বাসায় ছাড়তে এসেছিল। তারা দুইজন থানার বাইরে আসতে দেখতে পাই মিনির বয়ফ্রেন্ড জয় মিনির জন্য বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। এই জয় পুলিশ অফিসার সুব্রতকে 2 চোখে দেখতে পারত না, কেননা তার মনে হতো এই সুব্রত মিনির প্রেমে পড়েছে। বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে মিনিকে সে জিজ্ঞাসা করে, আমি তোমাকে কতবার ফোন দিলাম, কিন্তু তুমি আমার ফোন রিসিভ করছিলে না কেন? তখন মিনি এই তিনজন আসামির ব্যাপারটা খুলে বলে। এই কথা শুনতেই জয় মিনির উপর চিৎকার করে ওঠে, কেননা সে অনেক আগে থেকেই মিনিকে এই রিসার্চ বন্ধ করতে বলেছিল, কিন্তু মিনি কখনোই জয়ের কথা শোনেনি। বরং এখন এই তিনজন রেপিস্ট জেলখানা থেকে পালিয়েছে, সেই সাথে মিনিকে একজন একটা চিঠিও লিখেছে। আবারও মিনি বলে ওরা তিনজনই রেপিস্ট নয়। এই কথা শুনে জয় আরো রাগ করে, আবারও তাকে এই রিসার্চটা বন্ধ করে দিতে বলে। মিনি এখন জয়কে বুঝিয়ে বলে, তুমি হয়তো ভুলে যাচ্ছ, এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ। তো যাই হোক, মিনি বাড়িতে ফিরে আবারও এই তিনজন আসামির উপর কেস স্টাডি করতে বসে যায়। মূলত সে যখনই তিনজন আসামির সঙ্গে কথা বলতো, তারা যে যে বিষয়গুলো বলতো মিনি তা একটা ডায়েরিতে চট করে নোট করে রাখতো, যাতে পরবর্তীতে তার রিসার্চ করতে সুবিধা হয়। সে কানাইকে জিজ্ঞাসা করে, ফার্স্ট টাইম তোমার রুমকির সঙ্গে কোথায় দেখা হয়েছিল? কানাই বলে, একদিন আমি টিভি কেবলের কাজ করতে একটা বাসায় গিয়েছিলাম, তার পাশের বাসার ছাদে রুমকিকে দেখেছিলাম কাপড় চোপড় নাড়তে। প্রথম দেখাতেই আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম, আর তারপর থেকে তাকে বিভিন্ন জায়গায় ফলো করতে শুরু করি। এক পর্যায়ে সেও আমাকে ভালোবেসে ফেলে। একদিন কানাই রুমকিদের বাড়ির কেবল ঠিক করতে আসে, তখন কানাই আর রুমকি দুজন মিলে সিঁড়িতে চুটিয়ে প্রেম করছিল। দুজনে দুজনকে জড়িয়ে ধরে খুনসুটি করছিল। এমন সময় সেখানে রুমকির বাবা চলে আসে আর তাদের দুজনকে এই অবস্থায় দেখে ফেলে। এতে করে তারা দুজনেই ওই সময়টাই অপ্রস্তুত হয়ে পড়ে। এই ঘটনার পর রুমকির বাবা রুমকিকে জোর করে অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। কানাইয়ের তখন কোনো কিছুই করার ছিল না, কারণ তখন সে বলা যায় প্রায় বেকার ছিল।
এই ঘটনার পর কানাই অনেক কষ্ট পায় আর কিছুদিন পর নিজেকে আবারও মানিয়ে নিতে শুরু করে। এদিকে রুমকি তার স্বামীকে নিয়ে সুখের সংসার করতে শুরু করে। তার একটা ছেলে হয়েছিল। একদিন রুমকিদের বাড়ির কেবল লাইন নষ্ট হয়ে গেলে সেই লাইন ঠিক করতে আসে কানাই, আর সেখানে আবারও তার পুরাতন প্রেমিকা রুমকির সাথে দেখা হয়ে যায়। এত বছর পর দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায়, আর কানাই এতটাই আবেগে আপ্লুত হয়ে যায় যে রুমকির ছোট বাচ্চার সামনে তাকে কিস করতে শুরু করে। সেই সাথে এরপর থেকে প্রতিদিন দুপুর বেলায় কানাই যখন রুমকির বাড়িতে তার হাজবেন্ড থাকে না তখন আসতে শুরু করে, আর তারা দুজনে ঘনিষ্ঠ মুহূর্ত কাটায়। এতটাই রসলীলায় মগ্ন হয়ে থাকতো যে পৃথিবীর আর কোনো কিছুই তাদের মাথায় আসতো না। রুমকিও পুরাতন প্রেমিককে পেয়ে অন্তরঙ্গ সময় পার করে মজা পেত, কিন্তু তাদের এই রাসলীলা বেশিক্ষণ চলে না। রুমকির স্বামী একদিন জেনে যায় সে যখন বাসায় থাকে না প্রতিদিন দুপুর বেলায় একটা ছেলে তাদের বাসায় আসে। এই কথা রুমকিকে জিজ্ঞেস করতেই রুমকি তার স্বামীর উপর অনেক চেতে ওঠে। এই দিনের পর থেকে রুমকি আর তার হাজবেন্ডের ভেতর কানাইকে নিয়ে প্রায় প্রতিদিনই ঝগড়া হতে থাকে। তো যাই হোক, এভাবে চলতে চলতে একদিন রুমকির স্বামী রুমকিকে জিজ্ঞাসা করে, কেবল লাগানো ছেলেটা কি তোমার পুরানো প্রেমিক? রুমকি হঠাৎ করে এমন একটা প্রশ্ন শুনে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, কোনো কিছুই বলতে পারে না। তার এমন নীরবতা দেখে রুমকির স্বামীর বুঝতে আর কোনো কিছুই বাকি থাকে না, আর এতটা রেগে যায় যে সে রুমকিকে ফেলে প্রচুর পরিমাণে মারধর করতে থাকে। সেই সাথে রুমকিকে হুমকি দিয়ে বলে তোমার পুরাতন নাগরকে এই এলাকায় আসা বন্ধ করে দিবে। এই ব্যাপারটা রুমকি কোনো মতেই মেনে নিতে পারে না, তাই সে আজ যখন কানাই তার সঙ্গে দুপুর বেলায় রোমান্স করতে আসে তখন সে তার হাজবেন্ডের পুরো কথাটা কানাইকে খুলে বলে। সে বলে, তুমি আমাকে আর আমার ছেলেকে নিয়ে এখান থেকে পালিয়ে চলো। এই কথা শুনে কানাই বলে, আমরা কোথাও পালাবো না, আমরা এই বাড়িতেই একসঙ্গে থাকবো। তাই তারা দুজনে প্ল্যান করে রুমকির স্বামীকে মেরে এই বাড়িতেই তারা মরদেহ পুঁতে ফেলবে, তারপর রুমকিকে নিয়ে সুখে দিন কাটাবে। এদিকে দেখা যায় তারা তাদের প্ল্যান মতো রুমকির স্বামীকে মেরে ফেলেছে এবং তাদের বাড়ির রান্নাঘরের মাঝখানে তার মৃতদেহটা পুঁতে রাখে। আর মনে আছে তো, এই সিনটাই আমরা আজকের গল্পের প্রথম দৃশ্য দেখেছিলাম। তবে এতে করে তাদের শেষ রক্ষা হয় না, তারা দুজনেই পুলিশের কাছে ধরা পড়ে যায়। এরপর মিনির শফিকের একটা কথা মনে পড়ে। শফিকের সাথে ইন্টারভিউ নিয়ে কথা বলার সময় মিনি জানতে পারে শফিক বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে। মিনি সুব্রতকে কল করে জানায় শফিক জেল থেকে পালিয়ে রতন কন্ট্রাক্টরের সঙ্গে দেখা করে এদেশ ছেড়ে পালিয়ে যাবে। কারণ মিনি যখন জেলখানার ভিতর শফিকের ইন্টারভিউ নিত তখন শফিক এই কথাটা মিনিকে জানিয়েছিল। এই কথা জানতে পেরে সুব্রত কয়েকজন পুলিশ অফিসারকে রতনের উপর ফলো করার জন্য পাঠিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় মিনির ছোট বোন ম্যাক্স স্কুল থেকে বাসায় ফেরেনি, যার কারণে মিনি আর মিনির মা খুবই টেনশন করতে থাকে। কারণ যারা জেল থেকে পালিয়েছে তারা মিনির পরিবারের যে কোনো সময় ক্ষতি করে দিতে পারে। এমন পরিস্থিতিতে কিছুক্ষণের মধ্যে মিনির বোন ম্যাক্স বাড়িতে আসে। ম্যাক্স বাড়িতে আসার পর মিনি রাস্তাঘাটে তাকে সাবধানে চলাফেরার জন্য বলে দেয়। পরের দিন মিনির মা ঘরের ভেতরে বসেছিল। হঠাৎ কেউ একজন পাথরে একটা কাগজে মিনির উদ্দেশ্যে আবারও তেমন যৌনতায় ভরপুর একটা প্রেমপত্র লিখে জানালা দিয়ে ছুঁড়ে মারে। চিঠিটা পড়ে অনেক ভয় পেয়ে যায় আর সে দ্রুত কুন্দলকে ফোন করে ডেকে নেয়। মূলত কুন্দলের সঙ্গে মিনির মায়ের সম্পর্ক ছিল এটা কেউ জানতো না। মিনির মায়ের ফোন পেয়ে কুন্দল দ্রুত তাদের বাড়িতে চলে আসে, আর এ সমস্ত কিছু জানতে পেরে কুন্দল মিনির মাকে এই ঘটনাটা পুলিশকে জানাতে বলে। কিন্তু মিনির মা বলে, এমন বাজে চিঠির কথা আমি পুলিশকে জানাতে পারবো না, তাহলে আমার মেয়ের সমাজে বদনাম হয়ে যাবে। কুন্দল তখন তাকে বুঝিয়ে বলে এসব কেউই জানতে পারবে না, শুধুমাত্র তারা পুলিশকে জানাবে। এদিকে ম্যাক্স বাইরে পড়তে বের হলে তার মনে হয় রাস্তায় তাকে যেন কেউ ফলো করছে। অন্যদিকে রাত হলে সুব্রত তার টিম নিয়ে রতনকে ধরে ফেলে, আর জয়কে দেখা যায় সে মিনির সঙ্গে দেখা করতে মিনিদের বাড়িতে আসে। কিন্তু দেখতে পাই মিনি আবারও এই ক্রাইম নিয়ে অনেক চিন্তিত হয়ে কাজ করছে। জয় তার সঙ্গে দেখা করতে এসেছে সে বিষয়ে তার কেমন যেন মাথায় নেই। এই বিষয়টা দেখে জয় আবারও মিনিকে বলে, তুমি এই ক্রাইমের উপর কাজটা ছেড়ে দাও প্লিজ। এটা শুনে মিনি আগুন বরাবর জয়ের উপর রেগে যায়, আর রাগের মাথায় জয়কে বলে দেয়, তুমি আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, আর কখনোই আমার সঙ্গে দেখা করতে আসবে না। অপমানিত হওয়ার পর জয় মিনিদের বাড়ি থেকে বেরিয়ে আসে। তো যাই হোক, পুলিশ রতনের কাছ থেকে জানতে পারে জেল থেকে পালিয়ে শফিক প্রথমে রতনের সঙ্গে দেখা করেছে এবং তাকে দুবাই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলেছে। রতন তার কথায় রাজি না হয়ে বরং তাকে তাড়িয়ে দিয়েছে। অনুরোধ করলে রতন শফিককে 60,000 টাকা ম্যানেজ করে আনতে বলে। এরপর থেকে শফিকের সঙ্গে আর রতনের দেখা হয়নি। এদিকে জয় মিনির বাড়ি থেকে
বেরিয়ে গাড়িতে উঠতে গেলে কেউ একজন মাস্ক পরে এসে তার উপর অ্যাটাক করে। জয় কোনো মতে হামলাকারীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে আন্ডারগ্রাউন্ডে এসে তার গাড়ি পার্কিং করেন। জয় এই সমস্ত কিছু দেখে ভয় পেয়ে যায়, তবে দুর্ভাগ্যবশত হামলাকারীরা আবারও জয়কে খুঁজে পেয়ে তার উপর অ্যাটাক করে। আবারও কোনো মতে একটা জায়গায় লুকিয়ে পড়ে মিনিকে কল করে দ্রুত তাকে বাঁচিয়ে নিতে বলে, কিন্তু যতক্ষণ মিনি তাকে বাঁচাতে আসে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, কারণ ওই হামলাকারী জয়কে অনেক গুরুতরভাবে আঘাত করে। কিছুক্ষণ পর মিনি আর সুব্রত আসলে জয়কে খারাপ অবস্থায় উদ্ধার করে এবং তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। এদিকে রাতে ম্যাক্স আর মা যখন বাড়িতে একা ছিল তখন হঠাৎ করে কারেন্ট চলে যায়, আর একটা লোক সেই মুহূর্তে বাড়ির দরজায় এসে নক করলে তারা দুজনেই ভিতর থেকে অনেক ভয় পেয়ে যায়। এমন সময় তারা দেখতে পারে লোকটা গেট খুলে ভিতরে চলে এসেছে, আর যখনই তারা দুজন লোকটার মুখ দেখে তখন অনেক চমকে যায়। এটা কোনো দুষ্কৃতকারী ছিল না, এটা ছিল কুন্দল। কুন্দলের কাছে তাদের বাড়ির গেটের চাবি আছে দেখে ম্যাক্স খুব অবাক হয়ে যায় আর তার মাকে জিজ্ঞাসা করে আমাদের বাড়ির চাবি কুন্দলের কাছে গেল কিভাবে। যে প্রশ্নে কুন্দল আর ম্যাক্সের মা দুজনে ভেবাচাকা খেয়ে যায় এবং ম্যাক্সের সামনে আমতা আমতা করতে থাকে। পরের দিন মিনি সুব্রতর সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছিল। এমন সময় সে সুব্রতকে বলতে থাকে আমাদের সাথে যা কিছু হচ্ছে সবকিছুর জন্য আমি দায়ী, আমার জন্যই জয়ের উপর অ্যাটাক হয়েছে, আর আমার মন বলছে এই অ্যাটাকটা শফিক করেছে। সেই সাথে সুব্রতকে আরো জানাই ছোটবেলায় শফিকের মুখ পুড়ে যাওয়ার ঘটনাটা। বাবা মায়ের ভেতর একবার ঝগড়া হলে শফিকের বাবার হাতে থাকা গরম চায়ের কাপটা শফিকের মায়ের দিকে ছুঁড়ে মারলে দুর্ভাগ্যবশত সেটা শফিকের চোখে মুখে গিয়ে লাগে আর শফিকের এক সাইডটা পুড়ে যায়। আর যখন শফিক বড় হয় তখন শফিকের বড় ভাই খুব ধুমধাম করে বিয়ে হয়। শফিকের ভাবির চেহারা খুবই সুন্দর ছিল, যেটা দেখে শফিকের বন্ধু বান্ধব তাকে নিয়ে বেশ মজা করতে থাকে। শফিকের বড় ভাই তার কথা না ভেবে নিজেই আগে বিয়ে করে নিয়েছে, যেই বিষয়টা ওই সময়টাই শফিককে বেশ ভাবিয়ে তোলে। তাই সে রতনের সঙ্গে যোগাযোগ করে এখান থেকে দুবাই চলে যেতে চায়। তবে সে যে কাজ করত সেই কাজের টাকা দিয়ে বাড়ি ফেরার সময় তার ভাবির জন্য গিফট কিনে নিয়ে যেত। মূলত শফিক তার ভাবিকে মনে মনে পছন্দ করতে শুরু করে, তাই সে নিজের প্রেমের জালে ফাঁসানোর জন্য এসব করতে শুরু করে। যাই হোক, রাতে শফিক শুয়ে পড়লে যখন সে তার ভাই আর ভাবিকে ঘনিষ্ঠ হতে দেখত, কিন্তু তখন সে অনেক কষ্ট পেত। শফিক সবসময় আড়াল থেকে তার ভাবিকে কুদৃষ্টিতে লুকিয়ে লুকিয়ে দেখত। একদিন ছুটিতে ভাবি যখন গোসল করে ঘরে এসে কাপড় চোপড় চেঞ্জ করছিল, সেটা শফিক লুকিয়ে লুকিয়ে দেখে সে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে সোজা তার ভাবির ঘরে এসে তার ভাবিকে জড়িয়ে ধরে এবং তার ভাবির সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করে। তবে তার ভাবি কখনো তাকে এমন বাজে দৃষ্টিতে দেখতো না, তাই সে শফিককে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এবং শফিক ঘর থেকে বেরিয়ে গেলে দরজা বন্ধ করে শফিকের ভাবি কান্না করে। রাতে শফিকের ভাই এসে দেখতে পায় শফিকের ভাবি মন খারাপ করে বসে আছে, তাই সে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, কিন্তু শফিকের ভাবি তাকে কোনো কিছুই বলে না। এমন সময় সে দেখতে পায় শফিক জানালার বাইরে তার ভাই আর ভাবিকে লুকিয়ে লুকিয়ে দেখছে। এটা দেখে শফিকের ভাবি তার ভাইকে জড়িয়ে ধরে আর শফিককে দেখিয়ে দেখিয়ে কিস করতে থাকে। শফিক এ সমস্ত কিছু সহ্য করতে না পেরে তার ভাই আর ভাবিকে তখনই খুন করে। সকাল হলে বিষয়টা পাড়ার লোকের কাছে জানাজানি হয়ে যায়। এদিকে গৌরবকে দেখা যায় জেল পড়ানোর 72 ঘন্টা পর তাকে এই প্রথম দেখা গেল। সে একটা জামা পরতে পরতে রাতে কোথায় যেন বের হচ্ছিল। অন্যদিকে মিনিকে দেখা যায় জয়ের সেবা যত্ন করছে। মিনি জয়কে জড়িয়ে ধরে কান্নাকাটি করে বলে এসব কিছুর জন্য আমি দায়ী, আমি বুঝতে পারিনি আমার জন্য তোমার এত বড় ক্ষতি হয়ে যাবে। এরপর গৌরব তার বাড়িতে আসে। গৌরবকে দেখে তার মা, ভাই, বৌদি সবাই অনেক অবাক হয়ে যায়, কিন্তু কেউই তাকে ভালোভাবে মেনে নিতে পারেনি। গৌরবের দাদা এসে তাকে অনেক বকাবকি করতে শুরু করে, কারণ তার জন্য তাদের পরিবারের অনেক বদনাম হয়েছে। গৌরবের মা ও ছেলেকে মেনে নিতে পারে না। তখন গৌরব সবার কাছে ক্ষমা চেয়ে বলে আসলে আমি তখন নিজের সেন্সে ছিলাম না, তাই এমন বাজে কাজ করে ফেলেছি। সেই সাথে গৌরব তার পরিবারের সবার কাছে ক্ষমা চায়। গৌরবকে তার মা এই বাড়ি ছেড়ে চলে যেতে বলে, কারণ সে কখনোই তাকে ক্ষমা করতে পারবে না। তবে গৌরবের বৌদি এগিয়ে এসে তাকে নিয়ে খাবার খেতে দেয় আর সবাইকে গৌরবের বিষয়টা বুঝিয়ে বলে। তাই গৌরবের মা তার জমানো কিছু গহনা দিয়ে বলে তুই এসব নিয়ে নিজের পথ দেখে নে, কখনো আর এই বাড়িতে ফিরে আসিস না। এদিকে পুলিশ জানতে পারে গৌরব বাড়িতে এসেছে, তাই পুলিশ তাকে অ্যারেস্ট করার জন্য বাড়িতে আসলে গৌরবকে আর কোথাও খুঁজে পায় না, কেননা পুলিশ আসতে অনেকটা দেরি করে ফেলে। ততক্ষণে গৌরব এই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। রাত হলে মিনি জয়দের বাড়িতে আসে আর দেখতে পারে তার বাড়ির গেটের সামনে অনেক মানুষ ভিড় করে রয়েছে। মিনি
ভিতরে যেতে গেলে পুলিশ তাকে ভিতরে যেতে বাধা দেয়, বলে এখানে একটা খুন হয়েছে, এখন ভিতরে যাওয়া যাবে না। তখন সুব্রত মিনিকে ডেকে নিয়ে বলে জয় মারা গেছে। এই কথা শুনে মিনি সেখানেই কান্নায় ভেঙে পড়ে। সুব্রত অনেক কষ্ট করে মিনিকে সামলে রাখে। তখন সেই ভিড়ের ভেতর আমরা ওই মাস্ক পরা লোকটাকে দেখতে পাই। এই মাস্ক পরা লোকটা আর কেউ নয়, এ হলো কানাই। জয়ের মৃত্যুর খবরটা পেয়ে মিনির মাও অনেক কষ্ট পায়, কেননা তারা জয়কে খুবই পছন্দ করত। সকাল হলেই মিনিকে দেখতে সুব্রত মিনির বাসায় আসে। তখন মিনি সুব্রতর উপর রাগ করে বলতে থাকে, সবকিছু তোমার জন্য হয়েছে, তোমাকে আমি অনেক আগেই বলেছিলাম জয়ের উপর সিকিউরিটি গার্ড রাখার জন্য, কিন্তু তুমি সেটা করলে না, যার কারণে আজ জয় মারা গেছে। মিনি সুব্রতকে এখান থেকে বের হয়ে গিয়ে আসল অপরাধীদেরকে ধরে আনতে বলে। এদিকে রাত হলে মিনি একা একা জয়দের বাড়িতে আসে, আর তখন দেখা যায় তাকে পেছন থেকে একটা লোক ফলো করছে। এরপর মিনি জয়ের ঘরে গিয়ে তাদের একসঙ্গে কাটানো পুরনো দিনের সমস্ত কথাগুলো মনে করে কান্না করতে থাকে। তখন হঠাৎ সেখানে শফিক চলে আসে আর তাকে ছুরি দিয়ে ভয় দেখাতে থাকে। এমন সময় যে লোকটা মিনিকে ফলো করছিল সেও রুমে ঢুকে শফিককে ধরে ফেলে, কিন্তু তাতে বেশি একটা লাভ হয় না। শফিক ওই লোকটাকে মুহূর্তের ভিতর কুপকাত করে ফেলে। মূলত এই লোকটা পুলিশের লোক ছিল। সুব্রত তাকে মিনির সিকিউরিটি গার্ডের দায়িত্ব দিয়েছিল। শফিক এখান থেকে পালিয়ে যেতে গেলে তখন সেখানে সুব্রত চলে আসে। এই পুলিশটা মূলত সুব্রতকে আগে জানিয়ে এই রুমে ঢোকে। পরের দিন ম্যাক্স স্কুল থেকে বাসায় ফিরে তার মা আর কুন্দলকে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পায়। এই অবস্থায় দেখে তার মায়ের উপর অনেক রেগে যায়। অন্যদিকে মিনি থানায় সুব্রতর সঙ্গে দেখা করতে আসলে দেখে সেখানে বিদিশার মা বাবা এসেছে। গৌরব ধরা পড়েছে কিনা সেই বিষয়ে জানতে। মূলত গৌরব এনাদের মেয়ে বিদিশাকে রেপ করে মেরে ফেলেছিল। তখন মিনির গৌরবের সাথে জেলে সাক্ষাৎকারের কথা মনে পড়ে। গৌরব একটা কল সেন্টারে চাকরি করত, সেখানে তার বিদিশার সঙ্গে আলাপ হয়। বিদিশাকে প্রথম দেখেই গৌরব তার প্রেমে পড়ে গিয়েছিল। বিদিশা সবসময় আগে থেকে এসে গৌরবের সঙ্গে কথা বলতো। বিদিশার কখনো কোনো সাহায্যের প্রয়োজন হলে সে বিনা সংকোচে গৌরবের কাছে হেল্প চাইতো, আর গৌরব অবলীলায় তাকে সাহায্য করত। এসব কিছুতে গৌরব মনে করতে থাকে বিদিশা হয়তো তাকে ভালোবাসে। কিন্তু কিছুদিন পর গৌরব দেখতে পায় বিদিশা তাদের অফিসের একটা ছেলের সঙ্গে খুব মেলামেশা করছে, তার সঙ্গে বেশি সময় কাটাচ্ছে, তার গাড়িতে করে আসা যাওয়া করছে। তাছাড়া ইদানিং সে গৌরবকে তোয়াক্কাই করে না, যেটা দেখে গৌরব সহ্য করতে পারে না। একদিন বিদিশা ভুল করে গৌরবের ফোনে মেসেজ দেয় তার পিরিয়ড হচ্ছে, প্যাড কিনে আনার জন্য, কিন্তু মেসেজটা গৌরব সিন করার সাথে সাথেই বিদিশা সেটা ডিলিট করে দেয়। এরপর বিদিশা অফিসে এসে গৌরবকে বলে, সরি, ভুল করে তোমার ফোনে মেসেজ দিয়ে ফেলেছি। এরপর সে অফিসের সেই ছেলেটার সঙ্গে বাইরে যায়, যেটা দেখে গৌরব আগুন বরাবর রেগে ওঠে। কিছুক্ষণ পর সেই ছেলেটা আবারও ফিরে আসলে গৌরব সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় আর অফিসের বাথরুমে গিয়ে বিদিশাকে রেপ করে তাকে খুন করে দেয় এবং রক্তাক্ত অবস্থায় সে অফিসের ফ্লোরে চলে আসে। এরপর তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। তবে গৌরব যখন মিনিকে ইন্টারভিউ দিচ্ছিল তখন সে বলেছিল, আসলে আমি তখন অত্যন্ত রেগে গিয়েছিলাম, তাই রাগের মাথায় এই কাজটা করেছিলাম, আমি এমন কাজ করতে চাইনি। এখন এই কথা মনে পড়লে আমার নিজেরই মরে যেতে ইচ্ছা করে। হয়তো আপনারা ভাবছেন এই যে তিনজনকে দেখানো হলো, কানাই, গৌতম, শফিক, তিনজনের সাথে একটা মেয়েকেই দেখানো হলো। মূলত এটা মিনির সম্পূর্ণ কল্পনা ছিল। তারা যখন তাদের জীবনের গল্পগুলো দেখেছিল, মিনি যে কোনো একটা ক্যারেক্টারে কল্পনা করে নিয়েছিল। মিনি তো আসলে ওই মেয়েদেরকে দেখেনি কখনো, তাই আর কি। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। এরপর মিনি তার টিচারের সঙ্গে গিয়ে দেখা করে আর বিষয়টা খুলে বললে তার টিচার বলে গৌরবকে পালিয়ে যাওয়া থেকে আটকাতে হবে। তখন মিনির মনে পড়ে গৌরবের পুরাতন অফিসের কথা। তার পুরাতন অফিসের ওনারের কাছে নিশ্চয়ই গৌরবের খোঁজ খবর থাকবে। তাই মিনি ছুটে যায় কোম্পানির মালিকের কাছে এবং তার সঙ্গে কথা বললে মালিক গৌরবের একটা মেইল অ্যাড্রেস দেয়। এরপর মিনি এই মেইল আইডিতে গৌরবকে মেইল করে। আবারও ম্যাক্স রাত হলে বাসায় ফেরার সময় বুঝতে পারে তাকে কেউ পেছন থেকে ফলো করছে। তাই সে দ্রুত তার চোখের আড়াল হওয়ার জন্য একটা ক্যাফেতে ঢোকে। কাকতালীয়ভাবে এই ক্যাফেতে কুন্দল ছিল। প্রথমে কুন্দল ম্যাক্সকে দেখে ক্যাফে থেকে বেরিয়ে যেতে চায়। তখন ম্যাক্স তাকে ডেকে বলে, বাইরে আমাকে কেউ একজন ফলো করছে। তখন কুন্দল ম্যাক্সকে নিয়ে বাইরে বের হলে সে ফলো করা লোকটাকে দেখতে পায়, আর দেখতেই কুন্দল লোকটার কলার ধরে বলতে থাকে, ম্যাক্সকে ফলো করছিস কেন, কোথা থেকে এসেছিস? এমন সময় লোকটা কুন্দলকে অবাক করে দিয়ে বলে সে পুলিশের লোক, তাকে সুব্রত পাঠিয়েছে ম্যাক্সের সিকিউরিটি দেওয়ার জন্য। তখন সে ম্যাক্সকে এসে বলে, তোর মায়ের সঙ্গে প্রেম করছি তাই বলে কি পুলিশের কাছে মার খাওয়াবি নাকি? এই কথাতেই দুজনেই হেসে দেয়।
এরপর মিনির মন খারাপ হলে সুব্রত তাকে সান্ত্বনা দেয় এবং মিনি যখন বাসায় ফিরছিল তখন গৌরব তার মেইলের ফিডব্যাক দিয়ে তার সঙ্গে দেখা করতে বলে। মেইল পাওয়ার সাথে সাথে মিনি গৌরবের সঙ্গে দেখা করতে ছুটে আসে আর গৌরবের সঙ্গে দেখা হলে তার কাছে জিজ্ঞাসা করে জয়কে সে কেন মেরেছে। তখন গৌরব বলে জয়কে সুব্রত মেরেছে। এই কথা শুনে মিনি পুরোপুরি অবাক হয়ে যায় এবং মিনি তার কথা বিশ্বাস না করলে বলে কানাইয়ের কাছে সত্যি প্রমাণ আছে। সে আরো বলে কানাই জেল থেকে পালানোর জন্য অনেকদিন ধরে চেষ্টা করছিল। তখন সুব্রত তাকে বলেছিল তোমাকে জেল থেকে পালানোর সকল ব্যবস্থা করে দেব, তার বিনিময়ে আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে। এবং পালানোর দিন সুব্রত কানাইকে একটা ইংলিশ চিঠিও দিয়েছিল। ওই সেই যৌনতায় ভরা ইংলিশ লাভ লেটার। মূলত সুব্রত মিনিকে পাওয়ার জন্য জয়কে খুন করেছে। কানাই জয়কে যে খুন করেছে তা একটা গোপনে ভিডিও ধারণ করে রেখেছে। মিনির তখন মনে পড়ে জয় তাকে অনেক আগেই বলেছিল সুব্রত তাকে পছন্দ করে, যার কারণে জয় সুব্রতকে সহ্য করতে পারত না। তখন মিনি গৌরবের কাছ থেকে কানাইয়ের অ্যাড্রেস নিয়ে নেয়, কেননা সে মনে মনে ঠিক করে সুব্রতকে সে শাস্তি দিবে। এরপর দেখা যায় কয়েকজন পুলিশ অফিসার কানাইয়ের ওইখানে চলে আসে। তবে সে বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায়। তবে তার মোবাইল ফোনটা সেখানেই ফেলে রেখে যায় আর সে ফোন গিয়ে পড়ে পুলিশের হাতে, যেটাতে জয়ের সেই ভিডিও রেকর্ডটা আছে। এদিকে মিনি বাড়ি ফিরে দেখতে পায় সুব্রত তার বাড়ি এসে সবার সঙ্গে বসে খাবার খাচ্ছে। তবে এসব সত্যটা জেনে মিনি সুব্রতকে আর এক মুহূর্ত সহ্য করতে পারে না। এমন সময় মিনির কাছে পুলিশ কল করে জানায় তারা সুব্রতর অ্যারেস্ট ওয়ারেন্ট বের করেছে। তখন মিনি জানিয়ে দেয় সুব্রত তাদের বাড়ি। পুলিশ দ্রুত সেখানে এসে সুব্রতকে অ্যারেস্ট করে নেয়। সুব্রত চিৎকার করে সবাইকে বলে আমি নির্দোষ, কিছুই করিনি, কিন্তু কেউ আর তখন তার কথা বিশ্বাস করে না। এরপর পুলিশ যখন সুব্রতকে এই খুনের ব্যাপারে জিজ্ঞেস করে সে আবারও বলে আমি এই খুনের ব্যাপারে কোনো কিছু জানি না। এদিকে মিনি জয়ের কবরের সামনে গিয়ে কান্নাকাটি করে। এমন সময় কানাই আবারও মিনিকে মারতে আসে, কিন্তু সেখানে পুলিশ চলে আসে, মিনিকে বাঁচিয়ে নেয়। তবে মিনি পুলিশের কাছ থেকে বন্দুক নিয়ে কানাইকে গুলি করে মেরে ফেলে। এরপর মিনি জেলে সুব্রতকে দেখতে আসে। তখন মিনি সুব্রতকে অনেক কথা জিজ্ঞাসা করে, কিন্তু সুব্রত তার কোনো কথারই উত্তর দেয় না। মিনি তাকে আরো বলে আমি একজন সোসিওলজিস্ট, আমার জানা দরকার মানুষ কেন ক্রাইম করে, এই ক্রাইমগুলোর কারণ জেনে সেগুলোকে বন্ধ করা দরকার। সুব্রত তখন বলে সবকিছুই মানলাম, কিন্তু আমি কেন ফেঁসে গেলাম? তখন মিনি বলে তুমি যদি না ফেঁসে যেতে তাহলে তো আমি ধরা পড়ে যেতাম, আমার কাজটা অসম্পূর্ণ থেকে যেত। আমি আমার রিসার্চ কোনো মতে বন্ধ করতে পারি না, যার কারণেই এত আয়োজন, কেননা আমার রিসার্চটা এই সমাজকে নতুন একটা দিশা খুঁজে দিবে। তখন সুব্রত বলে তাহলে তুমি কি এই তিনজনকে জেল থেকে পালাতে সাহায্য করেছো? তখন একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। মিনি জেলে গিয়ে কানাইকে এখান থেকে পালানোর একটা প্ল্যান বলে। ঠান্ডা লাগছে বলে জেল থেকে 3টা কম্বল চেয়ে নিবে, সেই কম্বল ভিজিয়ে নিয়ে জেলের ওপাশে ফেলে দিবে। তারপর সেই কম্বল বেয়ে নিচে নেমে যাবে। ভিজানোর কারণ হলো কম্বল ভিজালে মানুষের ওয়েট ভালো নিতে পারে। আর এই সমস্ত কিছু করলে মিনি কানাইয়ের গার্লফ্রেন্ড রুমকিকে জেল থেকে যে কোনো মূল্যেই বের করে দিবে। আর কানাই তার উপর অন্ধবিশ্বাস করে তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এই জেল পালানোর প্ল্যানে মিনিকে সাহায্য করে। এই কথা শুনে সুব্রত বলে তাহলে তুমি কি রুমকিকেও জেল থেকে বের করেছো? তখন মিনি হেসে হেসে বলে না, বলার সময় মানুষকে অনেক কথা বলতে হয়, কিন্তু সেটা যে কাজও করতে হবে এমনটা তো নয়। এই কথা না বললে তো কানাই তার কথা মতো জেল থেকে পালাতো না আর খুনও করতো না। খুনের কথা শুনে সুব্রত অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে কানাই কাকে খুন করেছে। তখন সুব্রতর আর বুঝতে বাকি থাকে না, জয়ের খুন কানাই করেছে, আর এই খুন করার জন্য মিনি তাকে বলেছে। তখন সুব্রত জিজ্ঞাসা করে তুমি জয়কে এত ভালোবাসো, তাহলে ওকে কেন মেরে ফেললে? তখন বলে আমি যদি জয়কে না মারতাম তাহলে আমি কষ্টটা বুঝতে পারতাম না। কিছু পেতে হলে কিছু হারাতে হয়। আমি আমার এই মহান রিসার্চের জন্য আমার ভালোবাসার মানুষটাকে বলি দিয়েছি। আমি এই অপরাধীদের অপরাধী করার জন্য এটা করেছি। যেমনটা শফিক তার ভাবিকে মারার সময় কষ্ট পেয়েছে, গৌরব ফিল করেছে বিদিশাকে মারার সময়। এখানে আরো একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জয়কে মারার সময় কানাই মিনির গলায় ছুরি রেখে বলে আমি যা বলবো তাই করতে হবে। জয় মিনিকে বাঁচানোর জন্য কানাইয়ের কথায় রাজি হয়। তার হাতে লেখা একটা চিরকুট জয়কে ধরিয়ে দেয়। কানাই মোবাইল নিয়ে জয়ের কথাগুলো রেকর্ড করতে থাকে। রেকর্ড শেষ হলেই মিনির সামনেই কানাই জয়কে খুন করে। এসব কিছুর পেছনে সম্পূর্ণ মিনি দায়ী। শেষমেশ সুব্রত বলে আমি তোমাকে শাস্তি দেব। তখন মিনি বলে আগে নিজে জেল থেকে ছাড়া পাও, তারপর না আমার কথা ভাববে।
এই কথা শুনে সুব্রত বলে, তুমি যদি জেলখাটা কয়েদিদের জেলখানা থেকে পালাতে সাহায্য করতে পারো, তাহলে আমি তো এই জেলের সবকিছু চিনি, জানি, আমি কেন পারবো না। এই কথার মাধ্যমে এই গল্পটা শেষ হয়ে যায়। তবে মিনি ছিল একজন সাইকোপ্যাথ, এমন কাজ কেউ করতে পারে না। আপনার কি মনে হয় বলুন তো? আপনি এই শেষের চমকের জন্য কি একটুও প্রস্তুত ছিলেন? বুঝতে পেরেছিলেন যে ভালোবাসার মানুষকে কিভাবে সে মেরে ফেলবে, কি একটা কথিত রিসার্চের নাম করে? তো এই ছিল আজকের গল্পটা। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।